পিরিয়ডে কতটা ব্লিডিংকে স্বাভাবিক বলা হয় এবং কখন সেটাকে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং আমরা বলছি? তো নর্মাল থেকে অ্যাবনর্মাল ডিফারেন্সিয়েশন করাটা এটা সবসময় প্রথমেই আমরা বলে দিই যে কিভাবে বুঝবেন। অনেক মহিলাই এটা বলেন যে অভিযোগ যে রক্তের বড় বড় ব্লাড ক্লটস দেখা যাচ্ছে। তো এই বড় ব্লাড ক্লটস এটা কি সবসময় চিন্তার বিষয়? বড় ব্লাড ক্লটস তার সাথে হচ্ছে যে যদি পিরিয়ডস প্যাড যদি হচ্ছে যে 1-2 ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই চিন্তার বিষয়। কখন এই অতিরিক্ত ব্লিডিংকে আমরা ক্যান্সারের কোনো লক্ষণ হিসেবে দেখতে পারি? যে মেনোপজের পরে যে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে ওনাদের ক্ষেত্রে কিন্তু ক্যান্সারের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় প্রশ্ন যেটা হয় মহিলাদের মধ্যে আসে যে ভবিষ্যতে গর্ভধারণে কোনো রকম সমস্যা হবে কি? তাহলে আপনার তো প্রেগন্যান্সি আসবে না। পিরিয়ডে এতটাই রক্তপাত হয় যে প্রতি ঘন্টায় প্যাড বদলাতে হয়? বড় বড় রক্তের জমাট বা ক্লট দেখতে পাচ্ছেন? নাকি পিরিয়ডের সময় এতটাই রক্তপাত হচ্ছে যে শরীরে রক্তের পরিমাণ কমে যাচ্ছে? এটা কি শুধুই হরমোনের সমস্যা, নাকি জরায়ুর ফাইব্রয়েড কিংবা ক্যান্সারের লক্ষণও হতে পারে? আজকের পর্বে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পিরিয়ডে অতিরিক্ত রক্তপাত কখন বিপজ্জনক, কোন কোন লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন, কখন চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন, কি পরীক্ষা করানো দরকার এবং আধুনিক চিকিৎসাই বা কি রয়েছে। আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন শহরের বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর সৌপ্তিক গঙ্গোপাধ্যায়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলায়। এবং দর্শক বন্ধু, আপনাদের বলি, আপনারা যারা নতুন আমাদের চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ হেলথ ইমপ্যাক্ট বাংলা বাংলার সবচেয়ে বড় হেলথ পডকাস্ট, যেখানে আমরা প্রতিনিয়ত বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করছি স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আজকের পর্বে আমরা যেগুলো আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, শুরুতে আমরা যেই বিষয়টা জানতে চাইবো যে পিরিয়ডে কতটা ব্লিডিংকে স্বাভাবিক বলা হয় এবং কখন সেটাকে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং আমরা বলছি? এটা খুবই ভালো মানে প্রশ্ন। কারণ অনেকেই এটা বুঝতে পারেন না। অনেকেই হয়তো আমাদের কাছে এসে বলেন যে খুব অতিরিক্ত ব্লিডিং হচ্ছে। কিন্তু আমরা হয়তো দেখি যে হিমোগ্লোবিন তার হয়তো 12 বা 13 এরকম। বা অনেকে আবার বলছেন যে আমার ব্লিডিং তো তেমন বেশি হয় না, নরমালি হচ্ছে। কিন্তু আবার ধরুন হিমোগ্লোবিন টেস্ট করে দেখা যায় যে তার হয়তো যেটা নরমাল 11-12 থাকার কথা 8 আছে বা 7 আছে, কম আছে অনেকটা। তো নরমাল থেকে অ্যাবনর্মাল ডিফারেন্সিয়েশন করাটা এটা সবসময় প্রথমেই আমরা বলে দিই যে কিভাবে বুঝবেন। তো প্রথম যে পয়েন্টটা যেটা আছে আপনার কতদিন অন্তর পিরিয়ডস হচ্ছে। তো আচ্ছা। আমাদের যে আমরা নরমালি বলে দিই সবাইকে 24 থেকে 35 দিন নরমাল। তো আচ্ছা। আপনার সবার যে 28 দিনের সাইকেল হতে হবে এরম নয়। এমন। 24 দিনের সাইকেল হলেও নরমাল, 35 দিনের হলেও নরমাল, তার মাঝে যেটা হচ্ছে। যদি আপনার ব্লিডিং 3 থেকে 7 দিন মতো চলে তো সেটা নরমাল রেঞ্জেই পড়ছে। আর যদি ব্লিডিং এর অ্যামাউন্ট বা প্যাডস যদি দিনে ৪ থেকে ৫ টা লাগে, হুম। মানে ৪ থেকে ৬ ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করতে হয় তাহলে সেটা নরমাল। আর যদি খুব বড় ক্লটস কিছু না আসে। আর অ্যাবনরমাল বলতে যখন বুঝি যে কখন আপনার এটা অ্যাবনরমাল হুম। ধরবেন, যদি আপনার পিরিয়ডস বেশিটার কথা বলছি, যদি পিরিয়ডস আপনার ২১ দিনের কম হয়, মানে একটা পিরিয়ডস হলো ধরুন ২ তারিখ থেকে এবং পরের বার আবার পিরিয়ড শুরু হয়ে গেল ধরুন ১৯ তারিখ থেকে, তাহলে হচ্ছে যে ২১ দিনের কম যদি হয় সেটা অ্যাবনরমাল। যদি আপনার পিরিয়ডস ৮ দিনের বেশি হয়, ধরুন ৮ থেকে ১০-১২ দিন চলছে, বা যদি দিনে প্যাডস ৩ ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করতে হচ্ছে, বা খুব সিভিয়ার কেসে অনেক সময় ১ ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু এটা হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হিসেবে ধরতে হবে। স্যার, অনেকেই বলেন, অনেক মহিলাই এটা বলেন যে অভিযোগ যে রক্তের বড় বড় ব্লাড ক্লটস দেখা যাচ্ছে। তো এই বড় ব্লাড ক্লটস এটা কি সবসময় চিন্তার বিষয়? সবসময় অস্বাভাবিক? বড় ব্লাড ক্লটস তার সাথে হচ্ছে যে যদি পিরিয়ডস প্যাড যদি হচ্ছে যে ১-২ ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই চিন্তার বিষয়। তার কারণ যেটা হচ্ছে যে ইউট্রাস বা জরায়ুর মধ্যে ব্লাড আসার পরে বডির একটি এনজাইমস আছে, তার মাধ্যমে সেই ক্লট ডিসলভ হয়ে রক্ত হিসেবেই বাইরে আসে। হুম। কিন্তু অনেক সময় যদি খুব অতিরিক্ত ব্লিডিং হতে শুরু করে দেয় তখন কিন্তু বডির সেই মেকানিজম ফেল করে, তখন ওই জমাট বাঁধা রক্তই বাইরে আসতে থাকে। হুম। তো খুব বড় বড় ক্লটস কিন্তু হচ্ছে যে অবশ্যই চিন্তার বিষয়, এবং তার সাথে যদি দেখা যায় যে বেশি দিন ধরে পিরিয়ডস চলছে বা খুব তাড়াতাড়ি ১-২ ঘন্টা অন্তর অন্তর প্যাডস চেঞ্জ করতে হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে আসা উচিত।
এখন স্যার যদি এই ধরনের অস্বাভাবিকতা আপনি যে লক্ষণগুলো বললেন সেগুলো যদি কোনো মহিলা লক্ষ্য করেন তাহলে তার পেছনের কারণগুলো ঠিক কি হতে পারে? অনেকে খুব ভয় পেয়ে যান যে ক্যান্সার হয়ে গেল কিনা? কিংবা অনেকে গুরুত্বই দিতে চান না। বলেন যে হতেই পারে। কারণগুলো ঠিক কি? ১ম কারণ যদি দুভাগে ভাগ করি, ১ম তো কিছু কারণ রিলেটেড টু ইউটেরাস, ওভারি, যেমন জরায়ু বা ডিম্বাশয় রিলেটেড তো আছেই। যেমন হচ্ছে যে অনেকেই জানেন যে ফাইব্রয়েডস একটা খুব কমন রিজন। তার সাথে যেটা হচ্ছে যে অ্যাডেনোমায়োসিস বলে একটি রোগ আছে, যেখানে জরায়ু নরমালের তুলনায় সাইজে অনেকটা বড় হয়ে যায়। কিংবা এন্ডোমেট্রিওসিস কিংবা চকলেট সিস্ট, অনেক সময় পেটে ইনফেকশন, অনেক সময় ইউটেরাস বা জরায়ুর মধ্যে কিছু পলিপ থাকে, দেখতে পাওয়া যায় ছোট ছোট টিউমার, ওখান থেকেও ব্লিডিং হতে পারে। এছাড়া রক্তের কিছু হরমোনাল ডিসফাংশন, যেমন থাইরয়েড হরমোনের অ্যাবনর্মালিটি থেকেও হতে পারে। পিসিওএস রিলেটেডও হতে পারে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এখন তো পিএমওএস বলছে। তো এরপরে যেটা হচ্ছে যে অনেকে ধরুন লিভারের কোনো সমস্যা আছে, রক্ত জমাট বাঁধছে না ঠিকঠাক করে, বা অনেকে ব্লাড থিনার খাচ্ছে। এইসবের জন্যও কিন্তু অতিরিক্ত ব্লিডিং হতে পারে। আচ্ছা। স্যার একে আলোচনা করব প্রত্যেকটা বিষয় নিয়ে। শুরুতে একটুখানি জানতে চাইবো চিন্তার বিষয় যেটা সবচেয়ে বেশি দুশ্চিন্তার বা ভয়ের যে বিষয়টা সেটা হচ্ছে যে কখন এই অতিরিক্ত ব্লিডিংকে আমরা জরায়ু ক্যান্সারের কোনো লক্ষণ বা ক্যান্সারের কোনো লক্ষণ হিসেবে দেখতে পারি? ক্যান্সারের ব্যাপারটা যেটা হচ্ছে যে ১ম এই আমরা যে ব্লিডিং হলেই যে আমরা বলি যে ক্যান্সার হয়েছে, এরকম ব্যাপারটা নয়। আ ধরুন কেউ ৩০ বছরের আ একজন মহিলা হেভি ব্লিডিং, বা ৩৫-৪০ বছরের কেউ নিয়ে কমপ্লেইন করলেন। উনাদের আগে দেখতে হবে যে কারণগুলো বললাম, যে ফাইব্রয়েড বা অ্যাডেনোমায়োসিস এগুলো আছেন কিনা? বা যেটা হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস বা চকলেসিস, বা উনার থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা? অ্যাজ সাচ আপফ্রন্ট ক্যান্সার আছে সেরকমটা ব্যাপারটা নয়। আমরা ওষুধ দিই, এবং হরমোনের ওষুধ দেওয়ার পরেও যদি অনেক সময় আ কাজ না করে, তখন কিন্তু আমরা আ অনেক সময় বায়োপসি করি, বা তখন ক্যান্সারের কথা কিন্তু আমরা মাথায় রাখি। এরপরে যে যার ধরুন হচ্ছে যে স্পেসিফিক কিছু স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে। ধরুন হচ্ছে আচ্ছা। মায়ের হিস্ট্রি আছে, কিংবা হচ্ছে যে পিসির হিস্ট্রি, মানে মায়ের বোন, উনাদের মাসির যদি হিস্ট্রি। মাসির যদি সেরকম হিস্ট্রি আছে যে কোনো রকম ব্রেস্ট ক্যান্সার বা ইউটেরাসের ক্যান্সার এরকম হয়েছিল আগে, বা বাড়ির অন্যান্য মেল মেম্বারসদেরও যদি কোনো প্রস্টেট ক্যান্সার বা অন্যান্য যদি স্ট্রং সেরকম হিস্ট্রি থাকে, তখন কিন্তু অবশ্যই আমাদের সাসপিশন রাখতে হয় যে ক্যান্সার। আমরা অনেক সময় বায়োপসি করে নিই। সেই ধরনের যে হেভি ব্লিডিং হলে এটা মাথায় রাখি। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আ থার্ডলি যেটা হচ্ছে, অনেক সময় পিরিয়ডস বন্ধ হয়ে যাওয়ার পরে, মেনোপজ হয়ে যাওয়ার পরে অনেকেই হুম। কিন্তু একটা হেভি ব্লিডিং হয়। ধরুন আপনার মেনোপজ ৫০ বছরে হয়ে গেছে। তো তারপরে হচ্ছে ৫৫ বছর বা ৬০ বছর বয়সে অনেকে কিন্তু ব্লিডিং নিয়ে আসে। তখন কিন্তু স্ট্রং সাসপিশন অফ ক্যান্সার রাখতে হয়। এবং সেক্ষেত্রে কিন্তু অনেকেই দেখা যায় যে খুবই রিলাক্টেন্ট থাকেন, এবং অনেকেই আমার কাছে আসেন যে, এমন অনেকেই এসেছেন যে ৩-৪ বছর ধরে অল্প ব্লিডিং হচ্ছে, উনি কোনো ডক্টরই দেখাননি। তো এইসব তখন কিন্তু এই সাবসেট যারা না আছেন, যে মেনোপজের পরে যে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, উনাদের ক্ষেত্রে কিন্তু ক্যান্সারের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্যার ফাইব্রয়েড, অ্যাডিনোমায়োসিস বা সিস্টের কথা বললেন বা হরমোনজনিত সমস্যার কথা বললেন। এই সমস্যাগুলো হলে সেক্ষেত্রে কি করা হয় তৎক্ষণাৎ বা সেটাকে কিভাবে ডিটেক্ট করা হয়? ফাইব্রয়েডস, অ্যাডিনোমায়োসিস এগুলো মেইনলি দেখা, যদি কেউ সিম্পটম নিয়ে আসেন হেভি ব্লিডিং, তারপরে সঙ্গে আল্ট্রাসাউন্ড করা হয়। আল্ট্রাসাউন্ড মাধ্যমেই আজকাল ডায়াগনোসিস হয়। আল্ট্রাসাউন্ডে দেখা হয় যে ফাইব্রয়েডস যদি থাকে, যে কটা ফাইব্রয়েডস আছে, বা কত বড় ফাইব্রয়েড, ছোট না বড়, বা ফাইব্রয়েডের লোকেশন কি জরায়ুর মধ্যের দিকে আছে, যেটা আমরা মেডিকেল টার্মস এ ধরুন বলি সাবমিউকোসাল ফাইব্রয়েড, বা বাইরের দিকে আছে। অ্যাডেনোমায়োসিস হলে কতটা সিভিয়ার, কোনো লোকালাইজ কোনো ছোট টিউমার মতো ফর্ম হয়েছে কিনা অ্যাডেনোমায়োসিস থেকে। তো এই জিনিসগুলো দেখা হয় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, এবং তারপরে ডিসিশন নিতে হয়। অনেক ক্ষেত্রে যদি ফাইব্রয়েড খুব বড় থাকে, বা ধরুন হচ্ছে ফাইব্রয়েড খুব একটা বড় নয়, ধরুন ৩-৪ সেন্টিমিটার, কিন্তু জরায়ুর একদম ভেতরের দিকে আছে, যেটা আমরা বলি সাবমিউকোসাল ফাইব্রয়েড, তখন আমরা অপারেশনের আ কথা বলি। যেটা বয়স অনুযায়ী ইউটেরাস রিমুভাল, কিংবা অনেক সময় ইউটেরাস রেখে দিয়ে বা জরায়ু রেখে দিয়ে শুধু ফাইব্রয়েডটা বার করা, যেটা আমরা বলি মায়োমেক্টমি, এটাও করা হয়। বা ধরুন যদি ফাইব্রয়েডের সাইজ খুব ছোট হয়, বা অ্যাডেনোমায়োসিস, তাহলে আমরা ইনিশিয়ালি ওষুধ দিয়ে দেখি, হরমোনাল মেডিকেশনস।
সেটা দিয়ে কিছু মাস ট্রাই করা হয়, তারপরে সেই অনুযায়ী অ্যাসেসমেন্ট করা হয়। আচ্ছা। আর এবার অনেক সময় হিমোগ্লোবিন কম থাকলে অ্যানিমিয়ার আয়রনের ট্যাবলেট দেওয়া হয়। তো এইভাবে ট্রিটমেন্ট শুরু করা হয়। ট্রিটমেন্টটা এভাবে শুরু করা হয় এবং কিভাবে ডায়াগনোসিস করা হয় সেটাও আপনি কিছুটা হুম। বললেন। স্যার এবার একটু বলুন যে এই যে যখন অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, তখন পিরিয়ডে অতিরিক্ত ব্লিডিং চলাকালীন শরীরে কি ধরনের সমস্যা দেখা দিতে পারে আরো? ১ম এই যেটা হচ্ছে যে যদি হেভি ব্লিডিং হচ্ছে এবং কেউ যদি ট্রিটমেন্ট না করান, তো তাহলে ১ম এই যে সমস্যাটা হয় অ্যানিমিয়া। তো আপনার যদি ব্লাড বেরিয়ে যাচ্ছে, অনেকেই কিন্তু আসেন যে হিমোগ্লোবিন ৪, ৫ হুম, অনেকদিন ধরেই ব্লিডিং হচ্ছে, কেউ খেয়ালই করেননি। ঠিক। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে অনেক সময় যেটা একটা জেনারেলাইজড উইকনেস, মানে খুবই একটা ফ্যাটিগ এরকম একটা সিম্পটম দেখা দেয়। অনেকে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান। সেটা অনেকেই কিন্তু হয়েছে যে এরকম হলে হয়তো ভেবেছে যে হার্টের সমস্যা বা কিছু সমস্যা। তারপরে দেখা গেছে যে ধরুন এত অ্যানিমিয়া, ওনার এতদিন ধরে ব্লিডিং চলছিল, তাই অ্যানিমিয়া, তাই মাথা ঘুরে পড়ে গেছেন। তো এইসব সমস্যাগুলো প্রধান। মানে অ্যানিমিয়া রিলেটেড সব কিন্তু সিম্পটমস দেখা দিতে পারে। এবার স্যার আমরা যদি একটু চিকিৎসার বিষয়টা নিয়ে আলোচনা করি, যখন এই সমস্ত রোগীদের অতিরিক্ত ব্লিডিং চলছে, তখন কি ধরনের চিকিৎসা ঠিক প্রয়োজন হয় কোন ক্ষেত্রে? আ চিকিৎসা বলতে ইনিশিয়ালি আমরা যেমন কিছু ওষুধ আছে ট্রানেক্সামিক অ্যাসিড বা হচ্ছে যে আ আমরা দিই যে পজ ট্যাবলেটস। এই ওষুধটা দিয়ে আমরা ইনিশিয়ালি শুরু করা হয় যাদের ধরুন অল্প সমস্যা আছে। তো সেইটা দিয়ে দেখা হয়। এবার এটা দিয়ে যদি না কমে, অনেক সময় আমরা হরমোনাল পিলস, যেটা আমরা ওসি পিলস বলি, ওরাল কন্ট্রাসেপ্টিভ পিলস। এটার আরেকটি কাজ হচ্ছে ধরুন ব্লিডিং নরমালাইজ করা। তো এটা দিয়ে কিছু মাস দেখা হয়। আবার প্রোজেস্টেরন ট্যাবলেটও আছে, যেটা কিছু ডিজিজ যেমন এন্ডোমেট্রিওসিস এগুলোতে কাজ করে ভালো। তারপরে অনেক সময় একটি ওষুধ আছে জিএনআরএইচ অ্যাগনিস্ট বলে, সেগুলো ব্রেনের একটি হরমোনের থেকে ওগুলো কম করে দেয়। যার ফলে হচ্ছে যে ওভারি বা ডিম্বাশয় থেকেও কিছু হরমোন কম বেরিয়ে ব্লিডিংটা বন্ধ করায়। তো সেই ধরনের ওষুধও দেওয়া হয়। তারপরে অনেকের ক্ষেত্রে আ আমরা ফাইব্রয়েড ছোট থাকলে বা অ্যাডেনোমায়োসিস থাকলে একটা ইউটেরাসের মধ্যে একটা হরমোনাল ডিভাইস বসানো হয়, যার নাম হয় মিরেনা। তো সেটিতেও অনেক সময় কিন্তু ব্লিডিং বন্ধ হয়ে যায়। তো এইভাবেই ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা। সব হেভি ব্লিডিং রোগীর কি অপারেশন দরকার হয়? কোন ক্ষেত্রে না, অপারেশন দরকার হয়? সবার হেভি ব্লিডিং এর অপারেশন দরকার হয় না। যাদেরই দরকার হয় তাদের ধরুন অনেকদিন ওষুধ খাচ্ছেন কিন্তু কমছে না। বা ধরুন ফাইব্রয়েডের আ সাইজ যেমন বললাম অনেক বড়। অনেকের দেখা যায় যে ধরুন ফুটবলের মতো টিউমার পেটের মধ্যে আছে। বা ধরুন সিগনিফিক্যান্ট সাইজ ১০-১২ সেন্টিমিটার এরকম সাইজের ফাইব্রয়েড আছে। বা ধরুন হচ্ছে যে ওষুধে যেমন আমি বললাম যে কমছে না, বা অ্যাডেনোমায়োসিস আছে বা চকোলেট সিস্ট আছে, অনেকদিন ধরে ওষুধ খাচ্ছেন, কাজ দিচ্ছে না, তখন কিন্তু অপারেশন করতে হয়। বা চকোলেট সিস্টের সাইজটাও অনেক বড়, যেমন ধরুন ৬ সেন্টিমিটারের বেশি। বয়স হয়ে গেছে ৪৫ বছরের উপরে, তখন অপারেশন লাগে। সব ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে না। লাগে না। আচ্ছা, এবার স্যার একটু বলুন যে এই হেভি ব্লিডিং থাকলে সবচেয়ে বড় প্রশ্ন যেটা হয় মহিলাদের মধ্যে আসে যে ভবিষ্যতে গর্ভধারণে কোনো রকম সমস্যা হবে কিনা? প্রেগন্যান্সির যে ব্যাপারটা সেটা হচ্ছে ডিরেক্টলি রিলেটেড নয়, বাট যেটা হচ্ছে যে আপনার হেভি ব্লিডিং কেন হচ্ছে? ধরুন আপনার যদি খুব বড় ফাইব্রয়েড থাকে, হুম, যেটা জরায়ুর মধ্যে জায়গা অকুপাই করে আছে, টিউমার যে ফাইব্রয়েড যেটা আমরা বলি, তাহলে আপনার তো প্রেগন্যান্সি আসবে না। কারণ ওই অত বড় টিউমার থাকলে ব্লিডিং যেমন হচ্ছে, তেমনি প্রেগন্যান্সি আসারও জায়গা নেই। অনেক ক্ষেত্রে জরায়ুর মধ্যে পলিপ থাকতে পারে। তো হচ্ছে যে ইউটেরাসের মধ্যে পলিপ, ছোট টিউমার, সেক্ষেত্রে অনেক সময় প্রেগন্যান্সি আসে না। তো কারণটা কি দেখতে হবে হেভি ব্লিডিং এর। এইসব রোগ থাকলে সেক্ষেত্রে প্রেগন্যান্সি নাও আসতে পারে। দ্বিতীয়ত যেটা হচ্ছে, হয়তো উনার অনেকদিন ধরে থাইরয়েডের প্রবলেম আছে। সেটা হয়তো কোনো ডিটেকশন হয়নি। সেক্ষেত্রেও কিন্তু প্রেগন্যান্সি আসতে অসুবিধা হতে পারে। তো এবং তার ও অ্যাডিশনাল ফ্যাক্টর যেটা হচ্ছে যে অনেক সময় রিপিটেড হেভি ব্লিডিং এর জন্য অ্যানিমিয়া হয়ে যায়। অ্যানিমিয়ার জন্য হচ্ছে যে উনি নিজেই জেনারেল হেলথ কন্ডিশনও ডিটোরিয়েট হয়ে যায়। তখন কিন্তু প্রেগন্যান্সি আসতে অসুবিধা হয়। তো অ্যাজ সাচ নট ডিরেক্ট ব্লিডিং যে প্রেগন্যান্সি আসছে না এরম না। তার কি কারণ এবং তার হেলথ কনসিকুয়েন্সেস এর জন্য অনেক সময় ফার্টিলিটি অনেক সময় কিন্তু ডিপ্রেসড হতে পারে। আচ্ছা, এবার স্যার একটা ছোট্ট মিথ নিয়ে আলোচনা করি। অনেকেই এটা বলেন যে বেশি রক্ত বেরিয়ে যাচ্ছে মানে শরীর পরিষ্কার হয়ে যাচ্ছে। এই ধারণাটা সম্পর্কে একটু বলুন। না, এই ধারণা একদম ঠিক না। ব্লিডিং হয় বেসিক্যালি হচ্ছে যে জরায়ু বা ইউটেরাসের যে ভেতরের লাইনিংটা আমরা মেডিকেল টার্মস এ যেটা বলি এন্ডোমেট্রিয়াম। হুম, সেটা যখন একটি সাইকেলের পরে শেডিং বা পড়ে যায়, সেখান থেকে ব্লিডিং হয়।
এবার সেটি অনেক সময় বেশি হলে তার অনেক কারণ থাকে, যে জরায়ু ধরুন বড় হয়ে গেছে বা টিউমার আছে, যেমন কারণগুলো বলছিলাম। হুম। এই কারণে এটা কিন্তু এমন নয় যে শরীরে এক্সট্রা রক্ত আছে সেটা বেরিয়ে যাচ্ছে এই কারণে, বা পরিষ্কার হয়ে যাচ্ছে, এরকম কিন্তু একেবারেই ভুল ধারণা। স্যার এবার একেবারে আমরা একটু জানতে চাইবো যে যাদের এই ধরনের সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে, তারা এটাকে প্রিভেন্ট করার কোনো প্রতিরোধ করার কোনো রকম উপায় আছে? নাকি যখন হচ্ছে সমস্যাটা সেটা থেকে বাঁচার কোনো উপায় আছে? ওষুধ বা সার্জারি ছাড়া কি ধরনের পরিবর্তন কি করলে জীবনযাত্রায় যে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় আছে? অ্যাজ সাচ এন্ডোমেট্রিওসিস বা এরকম ডিরেক্ট প্রিভেন্টিভ মেজার ওরকম অ্যাজ সাচ কিছু নেই। তবে আমরা জেনারেল হেলথ গাইডলাইন দিয়ে থাকি। যেমন হচ্ছে যে পলিসিস্টিক ওভারি বা থাইরয়েড এই রিলেটেড যদি ব্লিডিং হয়, তো যেটা হচ্ছে আমরা সবসময় লাইফস্টাইল অ্যাডভাইস দিয়ে রাখি যে আপনারা ওয়েট অপটিমাইজ করবেন, ওজন ঠিকঠাক করবেন, ডায়েটারি হ্যাবিটস চেঞ্জ করবেন, আপনার রেগুলার ওয়াকিং বা এক্সারসাইজ করবেন, তো এগুলো। এন্ডোমেট্রিওসিস যে ডিজিজ আছে সেটা এটা মেইনলি ডিজিজ অফ দ্য সিটিজ। অনেক সময় গ্রামাঞ্চলের দিকে হয় না, কারণ ওখানে অনেক যেহেতু ২-৩ জন সন্তান আছে, তার জন্য অনেকদিন পিরিয়ডস বন্ধ থাকে বলে এই রোগ হয় না। তো সেক্ষেত্রে হচ্ছে যে আম আমরা অ্যাডভাইস করে থাকি অনেক সময় যে প্রেগন্যান্সির ব্যাপারে যদি প্ল্যান করলে অনেক সময় এন্ডোমেট্রিওসিস এভয়েড করা যায়। বাট সেটাও কতটা কি হয় আ মানে বলা যায় না। বাট অ্যাজ সাচ প্রিভেন্টিভ মেজার বলতে আমরা বলি বডি ওয়েট অপটিমাইজেশন, ডায়েট, এক্সারসাইজ কিছুটা। বাট ইন জেনারেল ফাইব্রয়েড হবে না বা এই অ্যাডেনোমায়োসিস হবে না, এরকম কিছু ডেফিনিটিভ মেজার কিছু নেই। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। হুম। দর্শক বন্ধু, আপনারাও এতক্ষণ শুনলেন যে অতিরিক্ত ব্লিডিং পিরিয়ডের সময় সেটা কখনো অস্বাভাবিক হতে পারে, সেটাকে কখনো অবহেলা করবেন না। কারণ তার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। আপনার যখনই অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, অতিরিক্ত রক্তপাতের সমস্যায় ভুগছেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কারণ একাধিক জটিলতা তৈরি হতে পারে শরীরে যদি আপনি এটাকে অবহেলা করেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।